শীত চলে আসছে, পিঠা না হলে কি চলে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা, কুলি পিঠা বা পুলি পিঠা। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত এই পিঠাটা। আর তৈরিও কিন্তু বিভিন্নভাবে করে এক একজন। আমি আজকে আপনাদের দেখাবো নারকেল দিয়ে, খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করে। অনেক সময় অনেকে খেজুরের গুড়ের সাথে নারকেলের সাথে আপনার তিল ভেজে দেয় অথবা চাউলের গুঁড়া ভেজে দিয়ে এই পিঠাটা তৈরি করে। আমি শুধু খেজুরের গুড় আর নারকেল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাবো। অসম্ভব স্বাদের এই পিঠাটা, শীতকালে কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নেই। আমি এখানে পানি বসিয়ে দিয়েছি কড়াইতে। পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো। আমি এখানে 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর আমি চাউলের গুঁড়াটা, যে চাউলের গুঁড়াটা নিয়েছি একেবারে শুকনা চাউলের গুঁড়া, সেই চাউলের গুঁড়াটা দিয়েই আমি এই পিঠাটা তৈরি করব। একদম শুকনা বলে আমি এখানে একটু ময়দা দিয়ে দেব। 3 কাপ চাউলের গুঁড়ার কথা বলছি, 3 কাপ চাউলের গুঁড়া নিব না, 2.5 কাপ চাউলের গুঁড়া নেব আর 1/2 কাপ আমি ময়দা নিব। ময়দাটা নিলে কি হয়, পিঠাটা একদম নরম সফট থাকে। আর ওই যে তেলটা দিয়েছি এর জন্য পিঠাটা অনেক নরম সফট থাকবে। আপনি পিঠাটা 2 দিন বাইরে রেখে দিলেও পিঠাটা একদমই শক্ত হবে না। আর শুধু চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু পরের দিনই পিঠাটা অনেক শক্ত হয়ে যায়। আর একটু যদি ময়দা দেন তাহলে পিঠাটা নরম সফট থাকে, একেবারেই শক্ত হবে না। আমি চালের গুঁড়াটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আর পানির পরিমাণটা আমি আপনাদের বললাম না, কারণ এই চালের গুঁড়াটা অনেক শুকনা, এক এক রকমের চালের গুঁড়া থাকে। আপনারা পানির পরিমাণটা বুঝে দিবেন। খুব সুন্দর করে এটাকে আমি সিদ্ধ করে আমি চুলার আঁচটা একদম লোতে করে রেখে 5 মিনিট ঢেকে রেখে দেব। তাহলে পুরোপুরি চাউলের গুঁড়াটা আমার সিদ্ধ হয়ে যাবে। দেখেন চাউলের গুঁড়াটা কতটা নরম সফট হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে 5 মিনিট আমি রেস্টে রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। চাউলের গুঁড়াটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই গরম অবস্থায় কিন্তু আবার মথে নিতে যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। একটু ঠান্ডা করে নেব। আমি কাউন্টারের উপরে নিয়ে নিলাম। এখন হাতে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নিয়ে আমি এই চালের গুঁড়াটা মথে নেব। খুব সুন্দর একটা নরম সফট ডো তৈরি করে নেব। একেবারে নরম আবার করা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু বানানো অত সহজ হবে না। মিডিয়াম একটা ডো তৈরি করে নেব, একেবারে নরমও না আবার একেবারে শক্তও না। ডোটা তৈরি করে আমি এটাকে ঢেকে রেখে দেব একটা ভিজা টাওয়াল দিয়ে অথবা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়, যাতে বাতাসটা না লাগে, তাহলে কিন্তু আবার উপরটা শক্ত হয়ে যাবে। এই ডোটাকে আমি মুথে রেখে দিয়ে আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নেব। এই যে মুথা হয়ে গিয়েছে, মুথে নিয়ে এসে আমি এটাকে এখন ঢেকে রেখে দেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি কালকে নারকেলটাকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমি এই নারকেলটাকে এখন রান্না করে নেব। একটা নারকেল এখানে দিয়ে দিব গুড়। মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এই গুড়টাও আমি দেশ থেকে নিয়ে আসছিলাম, সেই গুড় আমি দিয়ে দিলাম 3টা এলাচ, 2 টুকরা দারচিনি। এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। দিয়ে দেব এখানে একটু লিকুইড দুধ, 1 কাপের মতো ঘন করে জাল দেওয়া দুধ আমি এখানে দিয়ে দিলাম, কারণ এই নারকেলটা সিদ্ধ হওয়ার জন্য আর গুড়টা যাতে গলে যায়। ফিরে আসবো গুড় গলে যাওয়ার পরে। গুড়টা গলে গেলে ফিরে আসবো। এই দেখেন গুড়টা গলে গিয়েছে। আর নারকেলের ভিতরে আমি দুধটা কেন দিলাম আরও, কারণ এখানের নারকেলগুলা একদম শুষ্ক থাকে। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ মিষ্টির ভিতরে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খেতে ভালো লাগে। দুধটা আমি এর জন্য দিলাম যে এখানের নারকেলগুলা অনেক শুষ্ক থাকে, সারাক্ষণ এসির ভিতরে থাকে, তো এর জন্য শুষ্ক হয়ে যায়। এর জন্য আমি দুধটা দিয়ে নারকেলটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিলাম। এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে একটু জুসি ভাব হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। দুধটা দিলে কিন্তু এই পুরটা টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে বলে আমি গুঁড়া দুধটা দিয়ে দিলাম। আর নারকেলটাকে খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নিলাম দুধটা দিয়ে, লিকুইড দুধটা দিয়ে। তৈরি হয়ে গিয়েছে দেখেন পুরটা আমার। এখন এটাকে নামিয়ে নেব, পিঠাটা তৈরি করে নেব। এটা নামিয়ে দেখেন ডোটা কিন্তু এখনও নরম আছে আমার। এখন এখান থেকে অল্প অল্প করে আমি ডো নিয়ে আমি একটা বাটি তৈরি করে নেব। এটা কিন্তু আপনারা রুটি বানিয়ে সেটা কেটে তারপরে পিঠাটা বানাতে পারেন। আমার কাছে মনে হয় ওই পিঠাটা যখন আমি বানাবো একটু পরে ফেটে যায় অনেক সময়। এর জন্য এইভাবে যদি আমি বাটির মতো তৈরি করে নেই, পিঠাটা কিন্তু আর ফাটে না। আর
ভিতর থেকে একেবারেই নারকেলের যে জুসটা ওটাও বের হয় না, খুব সুন্দর হয় পিঠাগুলো। এভাবে যদি আমি একটা বাটি তৈরি করে নিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিই, আমার কাছে এইটা বেশি সুবিধা হয়। ওই আপনার রুটি বেলার থেকে এইটা কিন্তু আমার কাছে বেশি সুবিধা হয়। আপনারা চাইলে রুটি বেলে সুন্দর ছোটো ছোটো করে কেটে নিয়ে ওইটা দিয়েও পিঠা তৈরি করে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয় আর খুব দ্রুত হয় এইভাবে যদি আমি পিঠাটা তৈরি করি। আমার কাছে সুবিধা হয় এভাবে বানাতে। আমি পিঠাটা একটু চারি সাইডে এভাবে একটু ভেঙে দিব, একটা ডিজাইনও হয়, দেখতে অনেক সুন্দর লাগে। আসলে এই পিঠাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো খুবই প্রিয়। সিদ্ধ করার পরপরই গরম গরম আমার কাছে বেশি ভালো লাগে এই পিঠাটা। দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। একইভাবে আমি বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিব। দেখেন এইভাবে একইভাবে বানিয়ে নিব, এভাবে এই বাটিগুলো তৈরি করে করে নিব। আপনারা চাইলে, আমি তো বললাম মানে রুটির মতো বড় করে একটা রুটি বানিয়ে কোনো কিছুর একটা মুখ বা কিছু দিয়ে গোল গোল করে একই সাইজ করে কেটে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। কিন্তু ওই পিঠাগুলো আমার কাছে মনে হয় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি এইভাবে পিঠাগুলো বাটি বাটি করে বানিয়ে নিলে আমার কাছে এই পিঠাটা বেশি সুন্দর হয়। একটা পিঠা ভাঙবেও না, আর একটা পিঠার থেকে একটু নারকেলের জুস বা নারকেলও বের হয়ে আসবে না, খুব সুন্দর হবে। আমি একইভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি। একটু শুকনো চালের গুঁড়া নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো বানাতে সুবিধা হবে। যে বানানো হলো, দেখেন কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এগুলো একটু সিদ্ধ করে নিই, চলেন যাই সিদ্ধ করে নিই। আমি চুলায় একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি, আর একটা চালনি দিয়ে দিলাম উপরে। আমি এই শুধু চালনির উপরে কিন্তু পিঠাটা দেবো না, তাহলে কিন্তু উঠাতে অনেক সমস্যা হয়। আমি একটা সুতি কাপড়, একদম পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে নিয়ে সেই সুতি কাপড়টা উপরে বিছিয়ে দিলাম চালনির উপরে। এখন পিঠাগুলো সব বসিয়ে দেব। শুধু চালনির উপরে দিলে কি হয়, পিঠাটা কিন্তু নিচে শুষ্ক হয়ে যায়, উঠাতে গেলে পিঠা ভেঙে যায়, অনেক সমস্যা হয়। আর আপনি যদি একটা ভিজা কাপড়ের উপরে এভাবে পিঠাগুলো দেন, একটা পিঠাও আপনার ভাঙবে না, আর পিঠাগুলো এত সুন্দর সিদ্ধ হবে কি বলবো। আর আপনারা তৈরি করে দেখেন, এই যে পিঠাগুলো যে এইভাবে ঢেকে দিচ্ছি না, এই পিঠাগুলো এইভাবে ঢেকে দেওয়ার জন্য পিঠার যে ভাবটা একটু বের হবে না, খুব দ্রুত পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢেকে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পর। দেখেন 10 মিনিট পরে পিঠাগুলো আমার কত সুন্দর হয়। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন পিঠার ভাবটা পুরোপুরি রয়ে গিয়েছে পিঠার ভিতরে। এই যে কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যার কারণে পুরো ভাবটা পিঠার ভিতরে বসে গিয়েছে। আর পিঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। একটা পিঠা ভাঙবে না, আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, তাহলে দেখবেন একটা পিঠাও ভাঙবে না। আর খুব সহজে আপনি এই কাপড়টা ধরে সুন্দরভাবে পিঠাগুলোকে তুলে নিতে পারবেন এখান থেকে। দেখেন এইভাবে জাস্ট ধরে পিঠাগুলোকে নামিয়ে নিতে পারবেন। আর একটা একটা করে এই যে কাপড়টা ধরে এইভাবে দিলে, একবার ঢেলে দিলেও হয়, ঢেলে দিলে হয়তো বা একটু ভেঙে যেতে পারে, এর জন্য আমি একটা একটা করে এইভাবে নামিয়ে নিচ্ছি। একটা পিঠাও ভাঙবে না, খুবই সুন্দর হবে। একইভাবে আমি সবগুলো পিঠা সিদ্ধ করে নেব। এই দেখেন পিঠাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একটা পিঠাও ভাঙেনি। আর এই দেখেন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে ভিতরে পিঠার, অসাধারণ হয়েছে মাশাআল্লাহ। দেখেন খেতেও কিন্তু সেই স্বাদ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। কেমন হলো আজকের এই রেসিপি? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।